এই মজিদ ভাই, আমি তো ঘটনা বুঝলাম না। তুমি যে বললে যে শপিং মলে যাবো শপিং করতে, তো শপিং মলেই তো এসেছি। এটা কি শপিং মলের বাইরে নাকি? আরে কি কও, এ তো দেখছি কাঁথা বালিশ লেপ তোষকের দোকান। আরে বাবারে, আমি কাঁথা বালিশই কিনবো, তোর কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা, তো যা মন চাই তাই কেন। এ ভাই, এদিকে আসেন তো। জি ভাই। ভাই, এই কোল বালিশ হবে? এ ক্লাস শিমুল তুলার কোল বালিশ হবে? জি ভাই আছে। এই, তোমার ঘরে নতুন বউ, তো বউ থাকতে কোল বালিশ দিয়ে কি করবা? আরে ভাই, নতুন বউ হয়েছে তো কি হয়েছে, তুই একটু চুপ থাকতো। আমার কোল বালিশ একটু দেখতে দে। এটা শিমুল তুলার? জি ভাই, জি ভাই। গরম হবে তো? একদম ভাই। ঠিক আছে ভাই। ট্রায়াল রুম আছে? ট্রায়াল রুম? ডাল রুম মানে? আরে ট্রায়াল রুম মানে হচ্ছে এই কোল বালিশটা খাপে খাপ মিললো কিনা সেটা একটু ট্রায়াল রুমে, মানে বিছানাপত্র থাকলে শুয়ে একটু দেখতাম। ওই মানুষজন মনে করেন যে জামা প্যান্ট কাপড় চোপড় কিনতে গেলে এই জিনিসপত্র হইলো কিনা একটু দেখে না ফ্রি ফ্রি, সেই জন্য একটু ট্রায়াল রুমে গিয়ে আমার ঘুমানোর জিনিসটা একটু দেখতাম আর কি, বুঝতে পেরেছে? এই লেপ তোষকের দোকানে ট্রায়াল রুম থাকে না। ওই মিয়া ফাজলামি করতে আসেন আমার সাথে, জান আপনার কাছে কোল বালিশ বিক্রি করবো না। আরে রাহেন, আপনার কোল বালিশ বিক্রি করবেন না মানে আমি কিনলে না আপনি কোল বালিশ বিক্রি করবেন? ট্রায়াল রুম নেই, আমি আন্দাজে কোল বালিশ কিনবো নাকি? আরে রাহেন আপনার কোল বালিশ মিয়া, আমি তো জীবনে টাকা দিলেও আমি কোল বালিশ কিনতাম না। এলো অন্য দোকানে যাবো। করতে আসে না, ট্রায়াল রুম নাই, কিছু নাই। ভাই, এই আপনাদের এখানে ট্রায়াল রুম আছে? টয়লেট? ও টয়লেটে যাবেন? আমার দোকানের পিছনে একটা সুন্দর টয়লেট আছে, একদম ফকফকা টাইলস করা, যান টয়লেট করে আসেন। যাও, কোল বালিশ নিয়ে টয়লেটে যাও। আচ্ছা, আসলে টয়লেট না, ঘটনা হচ্ছে ট্রায়াল রুম। ট্রায়াল রুম, আমি কোল বালিশ কিনবো তো সেজন্য একটা ট্রায়াল দিয়ে আর কি দেখবো আর কি। ট্রায়াল রুম? ট্রায়াল রুম কি ভাই? আমি তো ট্রায়াল রুম জীবনে নাম শুনি নাই। আরে ভাই, শার্ট প্যান্ট কিনতে হলে মানুষ ট্রায়াল দেয় না, জিনিসটা খাপে খাপ মেলে কিনা। আপনার দোকান থেকে কোল বালিশ কিনবো তো সেই কারণে ট্রায়াল দিয়ে দেখতে চাচ্ছিলাম আর কি, জিনিসটা হয় কিনা আর কি, বুঝতে পারছেন? আরে ভাই, এটার জন্য আবার রুম লাগে নাকি? এই যে আমার দোকানের ভিতরে দেখেন কত সুন্দর পরিষ্কার জায়গা, এখানে আপনি ঢুইকা যত ইচ্ছা কোল বালিশ নিয়ে ট্রায়াল করেন, তারপর যেটা ইচ্ছা ভালো লাগে নিয়ে যান। না না, কিন্তু ট্রায়াল রুমে তো গ্লাস থাকে, গ্লাস থাকলে পরে জিনিসটা একটু গ্লাসে দেখে তারপরে খাপে খাপ মিললো কিনা সেটা দেখতে হবে তো। তা আপনার কি গ্লাস সিস্টেম আছে? আরে ভাই, এটার জন্য আবার গ্লাস লাগবে কিসের জন্য? আপনার সাথে একজন নিয়ে আসছেন না, উনি দেখলেই তো হয়। আপনি তো ভালো কথা কইছেন। হ্যাঁ, তুমি কোল বালিশ নিয়ে ঘুমা, উঠো, বসো, যা খুশি মন করো, আমি তো দেখবো, দেখে যেটা ভালো লাগে সেটা সেটা নিবা। হ্যাঁ ভাই, কথা ঠিক কিন্তু কইছে। দেখাবো? দেখান। হ্যাঁ, আসেন আসেন। এই, দেখেন তো ভাই। সেই সকাল থেকে তোমার খুঁজতেছি, তুমি কই গেছিলা? আর বলো না, আমার যে সিনিয়র ফ্রেন্ড আছে না মজিদ, ওর লগে শপিং এ গেছিলাম। ও, মজিদ ভাই তার নতুন বউয়ের জন্য শপিং করছে? না, নিজের জন্য শপিং করছে। নিজের জন্য শপিং করছে? কি শপিং করলো? মনে করো তুলার একটা বউ। তুলার একটা বউ? তুলার বউ মানে? মানে তুলার একটা বউ। আই, তুমি আমার সাথে একদম ফাইজলামি করবা না। তার ঘরে নতুন বউ থাকতে তার তুলার বউ লাগবে কিসের জন্য? আরে পুরো গ্রামবাসী জানে, তুমি জানো না? কোলবালিশ মজিদ, ও তো প্রতি মাসে মাসে এক একটা করে কোলবালিশ কেনে। আচ্ছা, তার ঘরে এত সুন্দরী একটা বউ, তারপরও তার মাসে মাসে কুলবালিশ লাগে কিসের জন্য? তা আমি কও কিভাবে? সে না তোমার সিনিয়র ফ্রেন্ড, আর তুমি জানো না? আরে বাদ দাও তো আমার বন্ধুর কথা, আমি কেমন আছি সে কথা জিজ্ঞেস করো। এই যে তোমার গত কাল থেকে দেখি না, মনে হচ্ছে কি জানো, কত যুগ ধরে আমি তোমার দেখি না, তোমার দেখার জন্য তো আমি উন্মাদ হয়ে আছি। আহা গো, আমার দেখে একবারে তোমার প্রিয় মুদ লাগতেছে, তাই না? সেজন্যই তো সকাল থেকে তোমার দেখা নেই। ঠিক আছে, চলো কোন নিরিবিলি জায়গায় যে প্রেম করি, আসি। সাথের কোল বালিশ বানাইলো মোরে দিওয়ানা। কি ব্যাপার, তুমি বের হইলে সেই সাত সকালে, এখন আসছো এই কোলবালির সাথে নিয়ে? কি করব, তুমি ওই যে আমার পছন্দের কোল বালিশটা ঝোলার মধ্যে ফালাই দিলে না, সে কারণে আমি চিন্তা করলাম একটা কোল বালিশ তো লাগবে। সেই কারণে আমি খাতা বালিশের দোকানে গিয়ে একদম পারফেক্টলি মেটেরিয়াল দিয়ে। চুপ থাকো, সারা রাত ওই কোলবালিশ নিয়েই থাকো তুমি।
ওই কোল বালিশ আমি ফালাই দিব না তো কি করব? আরে বাবারে তুমি রাগ করো না, আমি তো কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না, বুঝতে পেরেছো? সেই কারণে। রাতে যদি কোল বালিশ ছাড়া ঘুমাইতে না পারো তাহলে বিয়ে করছো কেন? কোল বালিশ নিয়েই থাকতা। আরে বাবারে কোলবালিশে থাকবো কিরকম করে? কোলবালিশে কি হাত পা আছে? কোলবালিশ কাজকর্ম করতে পারে? তুমি তো পারো। তাহলে যেই জিনিসের হাত পা নাই সেটা নিয়ে থাকো কেমনে তুমি? এই সত্যি করে বলো তো, তোমার কি আমারে ভালো লাগে না? সি এইসব কথা বলো না। কোথায় তুমি আর কোথায় কোলবালিশ? আরে তুমি চাঁদের চেয়েও সুন্দরী, তুমি চাঁদ মুখো, তোমার ব্যাপার আলাদা, তুমি তো অন্য রকম একটা ব্যাপার আমার কাছে, বুঝতে পেরেছো? একদম চুপ করো, খবরদার আমারে পামতে চেষ্টা করবা না। কান খুলে শুনে রাখো, বলো। এই কোল বালিশ, এই অভ্যাস তুমি যদি না ছাড়ো না, তোমার কিন্তু খবর আছে। আরে আমি এক্ষুনি ছাড়ে দিচ্ছি, যাও, দিলাম। না শোনো শোনো, এই শোনো বউ, মানে ঘটনা হচ্ছে, এদিকে আসো, শোনো শোনো শোনো, এই আমি দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আহ কি সুন্দর একটা কবিতা, একেবারে নরম গরম কবিতা। বন্ধু তুমি আসলে প্রেমের বস, তোমারে আমার কিন্তু আমি ভাইবা পাইতেছি না এই কবিতা শোনার পরে ভাবি বাড়িতে গেল কেমন, দৌড়ায় নাকি উইরা? আরে আমার তো মনে হয় ভাবি ফিট ক্যাপ করে গেছিল, এরপরে শামসু কোলে করে নিয়ে ঘরে গেছে। আশা আসে কিসে? হ্যাঁ রাইত হয়েছে, তোমরা না ঘুমাইয়া নাড়া দিতেছো। হ্যাঁ কালকে সকালে কাজে যেতে হবে না কি? আরে সেইটা যাবো না বড় ভাই, কিন্তু আপনি আইছেন ভালো হয়েছে, বসেন। এই যে আমাদের শামসু সাহেবের প্রেমের কাহিনী শুনে, এমনই কাহিনী সিনেমাতে এরকম কাহিনী কোনোদিন দেখেন নাই। এই প্রেম প্রীতির কাহিনী শুনে যে রাত পার করতেছো, কালকে সকালে ঠিকঠাক মতো ডিউটিতে যেতে পারবা তো? হ্যাঁ না গুরু, ঠিক আছে। না হইছে কি ভাই, এই যে ওরা দুইজনে ধরলো খুব জোর কইরা, আমার বিয়া কেমন হয়েছিল এই বিষয়টা জানতে চাইলো। অনেকদিন ধরেই ত্যাক্ত করতেছিল, তো এই কারণে আজকে আর কি ওর ঘটনাটা খুলে কইলাম। শোনো ছোট ভাই, তোমার একটা কথা, আমাকে সুখ আনন্দ আহ্লাদ প্রেম সবকিছু আমরা দেশে বাক্সবন্দি করে থুয়ে তারপরে এখানে আইছি। কি জন্য আইছি? আমাকে পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে। আর একটা কথা মনে রেখো, তোমরা যে না ঘুমাইয়া আড্ডায় বসে প্রেম প্রীতির কাহিনী শুনতেছো, আর তোমরা যদি অসুস্থ হয়ে যাও তাইলে তোমাকে রথের চাকা চলবো না। আর রথের চাকা না চললে তোমাকে কারো মুখেই, পরিবারের মুখে হাসি থাকবো না, তোমাকে মুখেও কোনো হাসি থাকবো না, বুঝছো? উস্তাদ খালি এই রথের চাকার কথাই কন, একটা বড় মনের চাকার কথা কইলেন না। আরে বন্ধু, গুরু এত রাইতে এখানে কি জন্য আইছে বুঝো নাই? হ্যাঁ কত দেখি ভাই গান না দুই ডালাই, আল্লাহ তো আপনার কণ্ঠের মধ্যে মধু ডাইলা দিছে। আপনি যখন গান গান মনে হয় গ্রামের বাড়িতে বসে রইছি, দেশে আছি দেশে। না না, এখন গান শোনার দরকার নাই, রাইতে এসে ঘুমাও, কালকে সকালে কিন্তু মেলা ডিউটি, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। যাও রুমে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, তোগুলো তো কথা কইতে কইতে মেলা রাইত হয়ে গেছে, আজকে কিন্তু বাড়ির কথা কইতে পারি নাই। তাহলে তোরা থাক, আমি একটু যাই বাড়ির কথা কই। হ্যাঁ তোরা যা রুমে, আমি আইতাছি। বুঝছি তো, ভাবির সাথে কথা কও নাই, ঠিক আছে কও। কে রে? এই রে কে রে? এই যে কি কে? আমি, আরে ছোট ভাই আমি মানিক। এই যে কি আপনি? এত রাতে বেরিয়েছো হঠাৎ করে, বুঝলাম না কিছু। আপনি এই যে কি? ও না, মানে এত জায়গায় গেলাম, কোনো জায়গায় বাতাসের ছিটা ফোটা পাইলাম না, কিন্তু এই জায়গায় এসে দেখি অনেক বাতাস, খালি শস্য করতেছে বাতাস। গাছের পাতা লড়েন, আপনি অনেক বাতাস পাচ্ছেন এই জায়গায়। পাতা লড়ে না তো কি হইছে? না মানে অনেক বাতাস নাই ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কেমন জানি ঠান্ডা, এখানে খারাইলে শরীর ঠান্ডা হয়ে যায়। তা ছোট ভাই, তুমি ঘুমের থেকে উঠেছো মনে হয়, কিছু কইবা? আপনি দয়া করে অন্য জায়গায় গিয়ে বাতাস খান। আরে ভাই, আমি তো রাস্তার উপরে খারাইছি, বাড়ির সামনেও যাই নাই, বাড়ির ভিতরেও যাই নাই, ঠিক আছে? আর এটা সরকারি রাস্তা না, তুমিও সরকারি রাস্তার উপরে খারাইছো, আমিও সরকারি রাস্তার উপরেই খারাইছি, তাতে সমস্যা কি? এই তুমিও শরীর ঠান্ডা করতেছো, আমিও শরীর ঠান্ডা করতেছি, কোনো সমস্যা নেই। আমার শরীর এখন ঠান্ডাই আসছিল, আপনার দেওয়ার পর থেকে না শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মানিক ভাই, আপনার কপাল না খুব ভালো,
একটা বার যদি হাতে নাতে ধরতে পারতাম না তখন ঠিকই বুঝাইতাম আপনাদের। ছোট ভাই, বড়দের সাথে এভাবে বেয়াদবি করতে নাই। আর তুমি এই সমস্ত কি ফালতু কথা কইতেছ? হ্যাঁ, আমি সন্না ডাকাত যে তুমি আমার হাতে নাতে ধরবা? আর আমি একজন নিরেট ভদ্রলোক, ঠিক আছে? আর তোমার কথার মানেই তো আমি বুঝতেছি না। চোর ডাকাত বদমাইশ লম্পট এটা আমার দেয়ার বিষয় না। যখন তখন তখন ঠিকই বুঝতে। আর আপনি কষ্ট করে না বোঝার ভান করেন না। আমি কি বুঝাতে পেরেছি এটা আপনি ঠিকই বুঝতেছি। ছোট ভাই, তুমি লেখাপড়া করতেছো ঠিক আছে, কিন্তু এত বড় জ্ঞানী হয়ে যাও নাই। হ্যাঁ, যে তুমি একটা জ্ঞানীর মতো কথা কয়ে ফেলাইছো আর আমি সারা রাত ধরে সেই কথার মানে খুঁজতে যাবো, তাই না? ঠিক আছে ছোট ভাই, আমি যাই। বন্ধু তোর বরাতে নিয়ে আমি যাব, বন্ধু তোর বরাতে নিয়ে আমি যাব, মাইনকা পরলাশ লইয়া আমি যাব। ম্যাডাম আমার সাথে লিচ্ছ হয়। কি রে বাবা, পাইলি মানে দেখছিস খুঁজে পাইছস? না দেখিনি। আমার তো মনে হয় কেউ আসে না, আসতো তুমি কি তারে দেখতো না? মানুষ তো দেখতে তো পাইতো না বাবা। অন্ধকারের মধ্যে আমি ঠাউর করতে পারি না, কিন্তু গলাটা আমার কেমন জানি চেনা চেনা মনে হয়। আমার দেহাদের কি আছে, কিন্তু আম্মা একটা ঘটনা যদি ঘটে যায় না, তখন এবারে মান সম্মান থাকবো না, এটা মাথা রেখো। এইটা তুই কি ধরনের কথা কইলি? চোরের সাথে আমাদের বাড়ির মান সম্মান জড়িত কেন? আমরা কি চোরের দাওয়াত দিয়ে আনছি নাকি? তো বাড়ি থেকে আমি একলা থাকি, আর কেউ থাকে না? আম্মা এটাও কি বললো? আমি তো কিছুই বুঝতেছি না। আই সুমন, তুই এটা কি বললি? বুঝাবুঝি তো কিছু নেই আম্মা, সবাই জানে ভাইজান বিদেশ থাকে আর ভাবি থাকে একলা ঘরের মধ্যে। তুমি এটা কি বললা সুমন? তুমি বলতে চাইতেছো তোমার ভাই থাকে না, এদিকে আমি বেলাল্লা পয়না করে বেড়াই? আমার চরিত্র খারাপ? এই যে আপনি নাটক লেখেন, আপনার লেখার উৎস কি? হ্যাঁ, কোরআন। কোরআন? স্ট্রেঞ্জ। কাদের জন্য লেখেন? জান্নাত প্রত্যাশী মানুষের জন্য। দুনিয়ার জীবন শেষ করে মানুষ যেন আবার জান্নাতে ফিরে যেতে পারে, শয়তানের দোসর হয়ে সেই জন্য জাহান্নামে না যায়। মানুষ কেন শয়তানের দোসর হতে যাবে? কোনো মানুষই শয়তানকে পছন্দ করে না, সে যত খারাপ মানুষই হোক। মানুষ বড় বিচিত্র জীব। বাহ্যত মানুষ শয়তানকে অপছন্দ করলেও কার্যত সে শয়তানের পছন্দের কাজগুলোই অহরহ করে যাচ্ছে। আপনি বলছিলেন আপনার লেখার উৎস কোরআন। কোরআনের সাথে মানুষের সম্পর্ক কি? কোরআন আর মানুষ একই মুদ্রার এপিঠ ওপিঠ। ধরো, এই দুনিয়াটা যদি একটা মুদ্রা হয়, তাহলে এই দুনিয়া নামক মুদ্রার এক পাশে মানুষ আর অন্য পাশ মানুষের মুক্তির সনদ, এই কোরআন। মুক্তির সনদ? বাহ, চমৎকার বলেছেন তো। এই দুনিয়াটা খুবই সুন্দর। এই সুন্দর দুনিয়ায় সুন্দর জীবন যাপনের জন্যই এই কোরআন। যারা কোরআন বুঝে না, জানে না, তাদের জীবনটা এই যে শুনেন, কিরে কি হইছে? এই মোরগটা মাজারে লইয়ে যান, খাদে মেরে দিয়ে কইবেন দোয়া করতে, বাবাই যেন আমার কোলে একটা পোলা দেয়। বৌরে, তোর মোরগ আমি বাবার দরবারে দিলে তো ওজন আছে,
কম কইরা হইল 400 টাকা বেতন যাইব, হাসেন শেখের 200 টাকা সুদ করণ যাইব। তা না হইলে ওই বেটা আবার নতুন কইরা বাকি দিব না। কি হইলো, কি ভাবতাছেন? না, ভাবতাছি আল্লাহ যেন এই মোরগটার মতো একটা ফুটটা পোলা তোর গলে দেয়, সেটাই ভাবতাছি। বাবার দরবারে মানত করা জিনিসের উপরে মায়া করতে নাই, খালি দিলে দান করতে হয়। এরই কয় মেঘ না চাইতে বৃষ্টি, বিনা পরিশ্রমে 400 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই যে খারান, কি হয়েছে আবার? কি মোরগটার পা দুটো একটু সামনের দিকে ধরেন তো। মুরগির পা? হ্যাঁ। এই, এটা তুই কি করলি? আমি তো মাজারে যাইতে পারবো না, এই জন্য মোড়েকে পা দিয়ে কদম কুচি করছি। মাজারে গেলে তো বাবারও কদম কুচি করতে হইতো, এই জন্য মোড়েকের পা দিয়ে কদম কুচি করছি, তাহলে বাবারও কদম কুচি করা হইতো। ও আচ্ছা, বুঝছি। মাশাআল্লাহ, তোর মধ্যে কিন্তু আদব কায়দা আছে। আমি খুব খুশি হয়েছি তোর আদব কায়দা দেখে। আচ্ছা ঠিক আছে, আসি। দেখলা কবির কার রুস্তমের তামাশাটা দেখলা? বাকির কয়টা টাকা পাবো এই ডরে কেমনে মাথা নামা দৌড় দিল। কি কমো হাসান ভাই, খেতে ধান নাই, পুকুরে মাছ নাই, পোলামানগুলি না খাওয়ার উপক্রম হয়েছে। রাত পোয়াইলেই খাই আমার এখন যদি 2 কেজি চাইল দিতেন, কদিন পরে টাকাটা দিন। আচ্ছা, আমি করিমরে কয়ে দিতেছি, তুমি পিছন থেকে নিয়ে আনো। করিম, এই কবির ভাইরে 2 কেজি চাইল দিস। আর করিম ভাই, দেখো তাড়াতাড়ি দেওয়া যায় কিনা টাকাটা, বুঝতেই পারতো সবাই তো অভাবে আছে। চেষ্টা করবো। দাদা ভাই, কেমনে যে বলি, আমারও যদি 2 কেজি চাল দিতেন, টাকাটা কিন্তু টাকাটা পরে দিবেই তো। আচ্ছা ঠিক আছে, আমি করিমরে কয়ে দিতেছি গোডাউনের থেকে নিয়ে আনো। করিম, হারে চালিরেও 2 কেজি চাইল দিস। দাদা ভাই, আপনি তো জানেনই, ক্ষেতের ধান খেতেই। এই হারে চালি, আরে মিয়া তো ভাঙ্গা বইরো না, বিপদে বললে বুকে সাহস রাখতে হয়, বুঝলা? যাও নওগা। হ দাদা ভাই, এই মনিরাজপুর গ্রামে আপনার এই দোকানটাই আমার শেষ ভরসা। আরে হইছে, এত কথা কইতে হইব না, যাও তোমার চাইল দরকার, চাইল দাও, যাও। আপনি বলছিলেন মানুষ ও কোরআনের কথা। হ্যাঁ, শোনো, মানুষ সৃষ্টির গল্পটা তোমাকে বলি। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। তারপর আল্লাহর আদেশে সকল ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সিজদা করল। কিন্তু কি? ফেরেশতার সর্দার আজাজিল আদম আলাইহিস সালামকে সিজদা করল না। ফেরেশতারা সিজদা করলো, ফেরেশতার সর্দার সিজদা করলো না কেন? আল্লাহ আজাজিলকে জিজ্ঞাসা করেছিলেন, কোন জিনিস তোকে আমার আদেশ পালনে অবাধ্য করে? আজাজিল তখন কি বলল? আজাজিল তখন অহংকার করে বলল, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখীকে সিজদা করতে পারে না। তারপর আল্লাহ আজাজিলের এই জবাবে খুবই নাখোশ ও রাগান্বিত হলেন। ফেরেশতাদের সর্দার আজাজিলকে শয়তান, খান্নাস, ইবলিস নামে অভিহিত করে জান্নাত থেকে চিরদিনের জন্য বের করে দিলেন। তার মানে এখন আমরা যাকে খান্নাস, শয়তান, ইবলিস নামে জানি, সে একসময় ফেরেশতাদের সর্দার ছিল। হ্যাঁ, মাত্র একটি আদেশ অমান্য করার জন্য ফেরেশতাদের সর্দার আজাজিলকে অভিশপ্ত ইবলিস বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালাম? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বেহেশতে রেখে দিলেন এবং বললেন, বেহেশতের যত নিয়ামত আছে খাও, পান করো,
কিন্তু একটি নিষিদ্ধ ফল আছে, তার কাছেও যেও না। আদম আলাইসাল্লাম কি সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন? হ্যাঁ, প্রথমে তিনি খেতে চাননি। মানুষের চিরশত্রু ইবলিসের প্ররোচনায় আদম আলাইসাল্লাম সেই ফল খেয়েছিলেন। সর্বনাশ! হ্যাঁ, সেদিন সত্যি সর্বনাশ হয়েছিল। আল্লাহর নিষেধ অমান্য করায় আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। প্ল্যান কি? ওরা তো কালগো বেন্যে হালে যাইয়া বরিশালে ওগো কাম ছেড়ে ফেলাম। ঢাকা শহর আমার এক্সের ভাল লাগছে। বিয়ের পরে আমি আইসিয়া অনেকদিন থাকতে চাই, ঢাকা শহর ঘুরতে চাই। ঢাকা শহর কত সুন্দর। তুমি ঢাকা শহর আবা না? ঢাকা শহরকে জাদুর শহর কি হুদাহুদি বলা হয়? ঢাকা শহরের মানুষ জাদুর শহর কাকে? ঢাকা শহরের মানুষের মধ্যে একটা বিশাল অংশ জাদুঘর। ধরো 2-4 বছর আগেও খয়রাতি আসলে এখন কোটিপতি, আবার কোটিপতি 2-4 দিনের মধ্যে আসুককে খরাতি হয়ে যায়। এই ঢাকা শহরে ধরো যে ভাইয়াকে বলা হয় বড়, বোনকে বলা হয় শীষ, এরপরে আব্বুকে বলা হয় ডেডি, আম্মুকে বলা হয় মাম্মি। বুঝছো? মায়ের যদি মামি বলে তো মামিরে বলায় কি? ওরা মামিরে কিছু বলায় না, বেশিরভাগই তো মামি, খালা, ফুফু, চাচিয়া চেনে গিয়া। যাও 2-4 জনের চেনে, ওরা মোটের রূপে আন্ট বলায়। আন্ট? এখানে তো খাওয়া দাওয়ারও ঠিক নাই। বেশিরভাগ লোকজন ওই কেরাস খায় আর পেরা খায়। কেরাস আর পেরা এই দুটো কি বাইল খায়? কেরাস হইল কি, যখন যুবক যুবতী ইষ্টকুলু করে হেকালে একজন আরেকজনের উপরে কেরাস খায়, ওই যারে ভালো লাগে। আর ধরো যে দাঁত, মুখ, থুতমা, চুল, নাক, এমনকি পারপিস, ওই যে সোহের যে পারপি দিয়া ওই পারপিস আর ডেনা, এরপর ঠ্যাং পর্যন্ত ওই খাইতেই থাকে। ওইটারে কয় কেরাস খাওয়া। বেন্যালে খায়, দুর্ভালে খায়, এরপর মাঝরাত্রিতে খায়, পড়তে বইলে খায়, ঘুমাইনে কালে খায়, এমনকি টাট্টি করে গেলেও খাইতেই থাকে কেরাস। তাহলে পেরা খায় কতক্ষণ? ওই কেরাস যখন বেরাস্ট হয়ে যায়, যখন ইষ্টগুলোটা ফাটা ফাটা হয়ে যায়, তখনই পেরা খাওয়া শুরু করে। পেরা যে হুদা প্রেমিক প্রেমিকা হেই যে করলো না, সব বয়সের লোকজনই এই শহরে, ঢাকা শহরে পেরা খায়। ধরো ওই ছাত্ররা খায় পরীক্ষার সময়, 4 কেজি বিরা খায়, অফিসে যাই কালে ওস্তাদে ই দেয় হেকালে খায়, এরপরে সংসার চালাইতে যাইয়া মুরব্বি খায়। তোমার আব্বু আম্মু এখন যেটা খাইতে আছে ওটাও কোনো এক প্রকার পেরা। মোট কথা এই শহরটা হইলো একটা আজগুবি শহর, বুঝছো? ঢাকা শহর। এখানের মধ্যে যে যেমনে পারে জীবন যাপন করতে আছে। এই যে বেন্যা হালে তুমি মনে লাগে যে চিড়িয়াখানায় গেছো, যাইয়া কি দেখছো? হাতি দেখছো, ঘোড়া দেখছো, বাঘ দেখছো, ভাল্লুক দেখছো, টিয়া পাখি দেখছো, সাপ দেখছো, কিন্তু ওরাও কোনো এই শহরের মানুষ দেখে দেখে আর মনে মনে ছ্যাবরা খায় খায় আর কয়, আরে হালার বালারা মগরে হিংস্র কইয়া তোরা মগরে আটকাইয়া রাখছো খাসার মধ্যে, অথচ তোগো মধ্যে মগরছ বহুত হিংস্র রয়েছে যারা প্রতিনিয়ত নিরীহ মানুষের খপত খপত করিয়া খাইতে আছে।